শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু, মানতে হবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার সহ স্বাস্থ্যবিধি। আড়াই মাসে 4 বার করোনা পজিটিভ হয়েও সুস্থ রেজাউল, বিরল ঘটনা বলছেন বিশেষজ্ঞরা। পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা, বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ভারতের পেঁয়াজের ট্রাক। করোনার পাশাপাশি বন্যার প্রভাবে হুমকিতে ডেইরি শিল্প, ছোট বড় 5,000-এর বেশি খামার বন্ধ। এবং যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি 2 লাখ ছাড়ালো, মোট আক্রান্ত 67 লাখ, সুস্থ 40 লাখের বেশি। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আতিফ অঞ্জন এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সব আসন পূর্ণ করে আজ থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এভাবে চলাচলে কতটা স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পাশাপাশি বসা ছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধি যেমন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা সহ অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল রয়েছে। মঙ্গলবার রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলে 1 সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা আর থাকছে না। আসন সংখ্যা শতভাগ যাত্রী নিয়েই চলাচল করতে পারবে ট্রেন। এছাড়াও এখন থেকে টিকিটের 50% অনলাইনে, আর বাকি টিকিট পাওয়া যাবে আগের মতো কাউন্টারে। বর্তমানে কিছু লোকাল যাত্রীবাহী ট্রেন বাদে প্রায় সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে গত মার্চের শেষে অন্যান্য গণপরিবহনের মতো ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়। প্রায় 2 মাস পর 31শে মে থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে সব ট্রেন চলাচল করছিল অর্ধেক যাত্রী নিয়ে, আর কাউন্টারের পরিবর্তে টিকিট কাটতে হচ্ছিল অনলাইনে। শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে আরও জানাতে বা ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব, সেখানে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, কমলাপুরের এখনকার পরিস্থিতি কি? যেহেতু আজকে থেকে আর 50 ভাগ যাত্রী নিয়ে ট্রেনে চলাচল করা শুরু হবে না, তো সকাল থেকে কেমন অবস্থা দেখছেন? খুব স্বাভাবিকভাবেই কিন্তু সকাল থেকে কমলাপুর স্টেশনে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে ভিড় বেড়েছে, কারণ গতকালকে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে সব মিলিয়ে শতভাগ যাত্রী নিয়েই কিন্তু ট্রেন চলাচল শুরু করবে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন, যেহেতু প্রায় 4 মাস পরেই কিন্তু প্রথমবারের মতো আজকে থেকেই কাউন্টারে টিকিট দেওয়া শুরু করেছে। তো সেই তুলনায় কিন্তু কাউন্টারে ভিড় কিন্তু বেড়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কাউন্টারে যারা আসলে বিভিন্ন গন্তব্যে যাবেন তারা কিন্তু এসে ভিড় জমাচ্ছেন, ভিড় করছেন টিকিটের জন্য। এখানে একটি বিষয় হচ্ছে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আসলে উপেক্ষিত হচ্ছে। যদিও আমরা দেখেছিলাম যে গণপরিবহন চালু হওয়ার পর থেকে শুধুমাত্র রেল স্টেশনগুলোতেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ যে সকল পদক্ষেপ নিয়েছিল সেগুলো কার্যকরী ভূমিকা পালন করেছিল, কিন্তু আজকের চিত্র কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন। যদিও এখানে যারা ভিতরে প্রবেশ করছেন প্রত্যেকেরই টিকিট চেক করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যার টিকিট আছে শুধুমাত্র সেই প্রবেশ করতে পারছেন, অন্যরাও কেউ প্রবেশ করতে পারছেন না। কিন্তু তার বাইরে যেখানে যে কাউন্টারগুলোতে টিকিট দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তারা কিন্তু বেশ উদাসীন রয়েছেন, মাস্ক পরার ক্ষেত্রে তারা উদাসীন রয়েছে, এবং টিকিটে লাইন ধরার ক্ষেত্রে যে সামাজিক দূরত্ব সেটিও কিন্তু তারা নিশ্চিত করছেন। এবং এই বিষয়টি নজরদারির জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কোনো রকমের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও তারা কিন্তু শুধুমাত্র ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে টিকিট আছে কিনা সেটিকে কিন্তু তারা নিশ্চিত করছেন। তার পাশাপাশি যারা ভিতরে প্রবেশ করছেন তাদের প্রত্যেককেই চেক করা হচ্ছে। যদিও তাপমাত্রা পরিমাপের যন্ত্রটি এখানে ঠিক কাজ করছে কিনা সেই বিষয়টি কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। টিকিট
যাত্রী যারা আছেন তারা ছাড়া অন্য কাউকে তারা কিন্তু আসলে প্রবেশ করতে দিচ্ছে না। একটি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষরা কিন্তু বলছেন তারা একদিক থেকে খুশি হয়েছেন যে যেহেতু অনেকেই প্রথম থেকে বলে আসছিলেন তারা অনলাইনে টিকিট কাটতে সমস্যা হচ্ছে, তারা যাতে কাউন্টারে যাতে টিকিট দেওয়া হয় সেই বিষয়ে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন যে কাউন্টারে টিকিট দেওয়া শুরু হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা অনেকেরই উদাসীনতা দেখতে পেয়েছি। এখন আমাদের সাথেই থাকবেন। এবার একটু চট্টগ্রামের পরিস্থিতি জানবো সহকর্মী অনুপম শীলের কাছে। অনুপম, আসন সংখ্যা শতভাগ যাত্রী নিয়ে তো আজকে থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে, চট্টগ্রামের অবস্থা সম্পর্কে জানাবেন, আর ট্রেনের স্বাস্থ্যবিধির বিষয়ে যাত্রী এবং কর্তৃপক্ষের বক্তব্য কি? সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ইতোমধ্যে 3টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। তবে আমরা দেখেছি যে যদিও শতভাগ যাত্রী নিয়ে আজকে থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে কোনো ট্রেনেই কিন্তু একেবারে পুরোপুরিভাবে টিকিট বিক্রি হয়নি। এবং এক্ষেত্রে এখানকার আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম রেলের পূর্বাঞ্চলের যিনি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রয়েছেন আনসার আলী, তিনি বলছেন যে যেহেতু গতকাল থেকে মাত্র টিকিটটি ওপেন হয়েছে এবং সেক্ষেত্রে কাউন্টারে টিকিটের ক্ষেত্রে যে প্রচারণা সেটি আসলে এখনো অনেকেই জানেন না, এজন্য হয়তো তারা ভ্রমণের ক্ষেত্রে সাধারণ যাত্রীরা এখনই পুরোপুরিভাবে ট্রেনের এই বিষয়টি সম্পর্কে অবগত নয়, তাই আসলে টিকিট পুরোপুরি বিক্রি করতে পারেননি তারা। তবে এখানে আমরা স্টেশনে দেখছি যে আজকে বেশ পরিবর্তিত অবস্থা, সাধারণ সময়ের চেয়ে এখন বেশ ঘন ঘন এখানে ট্রেনের যে ঘোষণা দেওয়া হচ্ছে ঘোষণা কক্ষ থেকে, সেখান থেকে স্বাস্থ্যবিধি বিষয়ক যে সমস্ত নিয়ম কানুন সেগুলো মেনে চলার কথা নির্দেশনা দেওয়া হচ্ছে যাত্রীদের। পাশাপাশি এখানে প্ল্যাটফর্মে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং টিকিট থাকলেও প্রবেশ করার ক্ষেত্রে তার মাস্ক আছে কিনা সেটি দেখা হচ্ছে, স্যানিটাইজার দেওয়া হচ্ছে। এছাড়া বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আরও যেটি বলেছেন যে তারা কিন্তু প্রত্যেকটি ট্রেনের অ্যাটেন্ডেন্সের কাছেও স্যানিটাইজার, জীবাণুনাশক বা এরকম সাবান এই ধরনের বিষয়গুলো দিয়েছেন। অর্থাৎ অন্যান্য সময় আমরা যেমনটা দেখি যে কাউন্টারে বা প্ল্যাটফর্মে যে সাধারণ কিছু মানুষের ঘোরাঘুরি থাকে কোনো কাজ ছাড়া, সেরকম কিন্তু কারো উপস্থিতি আজকে নেই। তবে আরেকটি বিষয় একটু এখানে আছে, সেটি হচ্ছে মূলত যে লোকাল ট্রেনগুলো আছে যেগুলো মূলত চট্টগ্রাম থেকে বিভিন্ন কাছাকাছি দূরত্বে চলে, সেই ট্রেনগুলোতে যেহেতু টিকিটিং ব্যবস্থা নেই, তাই এক্ষেত্রে তাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি আসলে এখানে কোনোভাবে অত্যন্ত কঠিন একটি বা চ্যালেঞ্জ বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। তবে রেল কর্তৃপক্ষ বলছে তারা সেখানে সে সমস্ত ট্রেনগুলোতে যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে, মানে বসে যাওয়ার ধারণ ক্ষমতা, সিটের ধারণ ক্ষমতা, সেই সংখ্যক টিকিটই তারা বিক্রি করবেন। শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গাজীপুর হয়ে রেলওয়ের বিভিন্ন রুটে চলাচলকারী লোকাল ও আন্তনগর এক্সপ্রেস ট্রেনগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ট্রেন থামার পর একসঙ্গে গাদাগাদি করে স্টেশন থেকে উঠছেন যাত্রীরা, নামছেন একইভাবে। এই অবস্থায় ট্রেনে যাতায়াতে অসন্তোষ জানিয়েছেন অনেক যাত্রী। করোনা মোকাবেলায় স্টেশনে স্বাস্থ্যবিধি মানাতে নজরদারি বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিনের মতোই সকালে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস প্রবেশ করে জয়দেবপুর রেলওয়ে জংশনে। থামার সঙ্গে সঙ্গে ভিড় ঠেলে ট্রেনে উঠতে ব্যস্ত যাত্রীরা। মানা হচ্ছে না ট্রেন সহ লোক সমাগমের যে কোনো স্থানে মুখে মাস্ক পরার বাধ্যবাধকতা। ট্রেনের ভেতরেও ব্যবস্থা করা হয়নি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর। এই রুটে চলাচলকারী লোকাল ও আন্তনগর প্রায় সব ট্রেনের একই অবস্থা। টিকিট কাটতেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, বরং লম্বা লাইনে দাঁড়িয়ে গাদাগাদি করে টিকিটের জন্য ভিড় যাত্রীদের। অনেকে স্বাস্থ্যবিধি মানছে না, নিরাপদ দূরত্বে নেই, যার কারণে আর করোনার ঝুঁকি বাড়ছে। কেউ অনেকে মাস্ক ব্যবহার করে নাই, অনেকে করছে, এই অবস্থা আছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির নিয়মগুলো অনুসরণের নির্দেশনা দেয়া হলেও তা যাত্রীরা মানতে চান না বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার। যাত্রীরা স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না, তারপরও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে তারা চলাচল করার জন্য। আমাদের স্টেশনের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে আমাদের অন ডিউটি টিকিট কালেক্টর রেখেছি, সাথে সাথে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন। এনারা প্রতিটা যাত্রীকে তার টিকিট চেক করছেন একদিকে, আরেকদিকে তাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছেন। মুখে যদি মাস্ক না থাকে তাহলে আমরা আমাদের পকেট থেকে মাস্ক দিয়ে তাদেরকে সহায়তা করছি। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন দিয়ে প্রতিদিন 72টি ট্রেন চলাচল করে। করোনার আগে এই পয়েন্টে প্রতিদিন গড়ে 10,000 যাত্রী চলাচল করলেও এখন চলাচল করছে 2,000 যাত্রী।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা আড়াই মাস শরীরে বয়ে বেরিয়েছেন করোনার জীবাণু। পরপর 4টি পরীক্ষায় পজিটিভ হওয়ার পর পঞ্চমবারে করোনামুক্ত হয়েছেন রেজাউল করিম নামে এক ব্যক্তি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে এমন ঘটনা বিরল। সুস্থ হওয়ার পরও শরীরে মৃত ভাইরাসের আরএনএ থাকার কারণে বারবার পজিটিভ আসতে পারে বলে মত দিয়েছেন তারা। তবে এমন রোগীর মাধ্যমে করোনা ছড়ায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 40 বছর বয়সী রেজাউল করিম টানা আড়াই মাস করোনায় ভোগা এই ব্যক্তি শিকার হয়েছেন তিক্ত এক অভিজ্ঞতার। 26 জুন স্কয়ার হাসপাতালে প্রথমবার করোনা পজিটিভ হওয়ার 15 দিন পর দ্বিতীয় পরীক্ষা করান আইসিডিডিআরবিতে। ফলাফল পজিটিভ। 11 দিন পর 21 জুলাইতে করোনার তৃতীয় পরীক্ষাতেও পাল্টায়নি ফলাফল। তারও 14 দিন পর চতুর্থ দফার পরীক্ষাতেও করোনা পজিটিভ হন রেজাউল। রেজাউল জানান 15 দিনের পর থেকেই শারীরিক অসুস্থতা কমতে থাকে তার। পরে উপসর্গ কম থাকলেও পরীক্ষায় বারবার পজিটিভ আসতে থাকায় হারিয়ে ফেলেন মনোবল। 3 বার পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম। যখন 4 বারের বেলা আমার পজিটিভ হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আমি খুব নার্ভাস হয়ে যাই, আমি প্রচণ্ড ভয় পাই। তখন আমার খুব খারাপ লাগছিল যে আমি হয়তোবা মারা যাব। টানা আড়াই মাস করোনা পজিটিভ থাকার পর গেল 24 আগস্টে পঞ্চম দফার পরীক্ষায় করোনা থেকে মুক্তি মেলে রেজাউলের। একের পর এক আমি এইভাবে 14-15 দিন পর পর আমি টেস্ট করে আমার পজিটিভ হয়। আবার স্যারকে দেখাই, ডাক্তারকে দেখাই, উনি আবার ওষুধ চেঞ্জ করে দেয় বা সেম ওষুধ দেয়, আমি ওষুধগুলো খাই। এইভাবে পর আমি 5 বার টেস্ট করাই, 5 বারের বেলায় আমার নেগেটিভ আসে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন একাধিক কারণে টেস্টে ফলাফল পজিটিভ আসতে পারে, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে রোগীর মনোজগতে। নাকের ভিতরে যে জায়গাটাতে পরীক্ষা করা হয় সেই জায়গাটা নেজাল ইপিথেলিয়াম বলে। নেজাল ইপিথেলিয়ামে মৃত ভাইরাস থাকে। সেই মৃত ভাইরাসের ভিতরে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ আরএনএ থেকে যায়। সেই আরএনএ থেকে যাওয়ার কারণে পরবর্তী সময়ে এই কোভিড টেস্টটা পজিটিভ হয়। এটা রোগ ছড়ায় না, সংক্রমিত করে না। যার ভিতরে থাকে সেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে না, তার ভিতরে কোনো উপসর্গ থাকে না এবং অন্য কেউ সংক্রমিত করে না। সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নাই। আড়াই মাস পর্যন্ত কনজিকিউটিভ 5টি টেস্ট কেন পজিটিভ হলো তা অবশ্যই বিশদ পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং ফলো আপের প্রয়োজন আছে বলেই মনে হচ্ছে। এই রোগীকে ফলো আপ করতে হবে, এ ধরনের অন্যান্য কেসগুলোকে ফলো আপ করতে হবে এবং পরীক্ষাগুলো সঠিক হয়েছে কিনা, রিয়েজেন্ট ভালো ছিল কিনা, পরীক্ষার পদ্ধতি সঠিক কিনা সেটিও আমাদেরকে দেখতে হবে। বিশ্বজুড়ে করোনার গতি প্রকৃতি এবং উপসর্গ নিয়ে এখনও চূড়ান্ত মীমাংসায় পৌঁছাতে পারেননি চিকিৎসা বিজ্ঞানীরা। এমন উপসর্গে ভোগা রোগীদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে নতুন করোনা শনাক্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুহার। মৃতদের বেশিরভাগই বয়স্ক। তবে মৃত্যু বাড়ার কোনো ব্যাখ্যা নেই স্বাস্থ্য বিভাগের কাছে। আর চিকিৎসকরা বলছেন দেরিতে হাসপাতালে আসায় কমছে না করোনায় মৃত্যু। দেশে করোনা শনাক্তের সংখ্যা প্রায় 3.5 লাখ। প্রতিদিন নতুন শনাক্ত 1,500-এর বেশি। 2 মাস আগে শনাক্তের হার নমুনা পরীক্ষার 25 ভাগের মতো থাকলেও এখন তা 12%। তবে উল্টো চিত্র মৃত্যুতে। সংক্রমণ অর্ধেকে নামলেও কমেনি মৃত্যু। 2 মাস আগে মৃত্যুহার 1.2 থেকে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1.4-এ। শনাক্তের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে প্রতিদিন কমছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। কোভিড হাসপাতালে 79 ভাগ বেডই খালি। তবে নানা কারণে হাসপাতাল বিমুখ রোগীরাও বাড়িতে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই জটিল অবস্থায় চলে যাওয়ার পর ভর্তি হচ্ছেন হাসপাতালে। ততক্ষণে বড় ধরনের ক্ষতির শিকার রোগীরা। আমাদের দেশে যে ভাইরাসের যে রূপান্তরিত স্ট্রেনটা সেটা হলো G614। এখানে বলা হচ্ছে 614 সংক্রমণ বেশি করে মৃত্যুহার কমায়। এখন হয়তো ভবিষ্যতে আমরা বুঝতে পারবো যে আসলে মৃত্যুহার কমছে নাকি বেড়ে যাচ্ছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের 77 ভাগের বয়স 50-এর বেশি। এদের বেশিরভাগই আগে থেকেই নানা রোগে আক্রান্ত ছিলেন। এসব রোগীদের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। বয়স্ক মানুষ, অন্যান্য রোগ আছে, ওজন বেশি, ধূমপাই, এনাদের মধ্যে সম্ভবত এখন সংক্রমণটা বেশি হচ্ছে। আর একটা হলো পুরুষ মানুষের কোষের মধ্যে X ক্রোমোজোম থাকে একটা, আর একটা হলো Y। এবং বলা হচ্ছে যে X ক্রোমোজোম একটা থাকার ফলে
পুরুষের মধ্যে সংক্রমণ মৃত্যু হার বেশি হয়। করোনা ঝুঁকি সত্ত্বেও এখন সারা দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। করোনা আক্রান্তদের অনেকেই গুরুত্ব দিচ্ছেন না সংক্রমণ। তবে চিকিৎসকদের পরামর্শ, মৃত্যু কমাতে হলে হাসপাতালে ভর্তি বাড়ানো ও মৃত্যুর কারণ বিশ্লেষণ জরুরি। মারা তো যাচ্ছে, বাসার ম্যানেজমেন্টে দেরি করে এসে হসপিটালে আসছে। অনেকেই হয়তো হসপিটালে কারেক্টলি আসছে না, টাইমলি আসছে না। এটাও একটা বেশি কনফিডেন্স গ্রো করে গেছে, মানে ওভার কনফিডেন্স হয়ে গেছে। মানে ভালো দেশ বাসায় ম্যানেজ করা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে দেরিতে আসাও ডেঞ্জারাস। বিশ্বের বিভিন্ন দেশেই কমছে করোনায় মৃত্যু হার। বাংলাদেশে এ পর্যন্ত মারা গেছেন 4,800-র বেশি মানুষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আজ যা দেখবেন: বিশ্ব ওজন দিবস আজ। বাংলাদেশে অর্ধেকে নেমে এসেছে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। F20 ক্লাইমেট সলিউশন উইক উপলক্ষে মঙ্গলবার ভার্চুয়াল আয়োজনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। F20 ও কিং খালেদ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর সহযোগিতা এবং টেকসই ব্যবস্থাপনার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বাস্তুচ্যুত ও জলবায়ু শরণার্থী ইস্যুকে বৈশ্বিক সমর্থন যোগাতে G20-কে বৃহত্তর দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। কোনো জায়গায় টেকসই পরিবেশ ব্যাঘাত ঘটলে পরিস্থিতিও পুরোপুরি বিঘ্নিত হবে। সেক্ষেত্রে G20-কে দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে উদ্বাস্তু ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অর্জন করা যায়। মিয়ানমার থেকে বিতাড়িত 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের কারণে প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। না জানিয়ে সীমান্তে সেনা বাড়ানোয় মিয়ানমারের প্রতি অসন্তুষ্ট বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সন্ত্রাস বিরোধী অভিযানকে যুক্তি হিসেবে দাঁড় করালেও নেপিদোর ব্যাখ্যা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও বেড়েছে উত্তেজনা। কোনো ঘোষণা ছাড়াই সীমান্তের কাছাকাছি অন্তত 3টি পয়েন্টে বাড়তি সেনা মোতায়েন করেছে মিয়ানমার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি ঢাকায় দেশটির রাষ্ট্রদূত। মিয়ানমারের ব্যাখ্যাও গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। অবশ্যই অসন্তুষ্ট, কারণ হলো এটি একটি আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। আমি সেটা বলেছি আগেই যে আমাদেরকে না জানিয়ে, এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হয়, আপনারা অন্যান্য জায়গায় দেখেছেন, অন্যান্য রাষ্ট্রে অতি সাম্প্রতিক সময় হয়েছে, আমি নাম না উল্লেখ করে বললাম যে আরেক রাষ্ট্রকে, প্রতিবেশীকে না জানিয়ে আমি যদি আমার সেনাবাহিনীর পরিমাণ বৃদ্ধি করি, শক্তি সঞ্চয় করি, নতুন করে কোনো কিছু ডিপ্লয় করি, সেগুলি অপর দিকের রাষ্ট্রকে অবশ্যই চিন্তিত করে এবং এটাতে আমরা যে অসন্তুষ্ট, এটা অবশ্যই মিয়ানমারকে জানিয়েছি। এ বিষয়ে নেপিদোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যদি পরিস্থিতি খোলা হয়, তবে বাড়তি সেনা প্রত্যাহারের দাবি জানাবে ঢাকা। আমাদের সীমান্ত রেখা বা একটা নিউট্রাল জোন আছে, সেই জায়গাগুলি তারা যেন অতীতে 2017 সালের ঘটনা এবং 16 সালের ঘটনায় একাধিকবার ল্যান্ড এবং এয়ার স্পেস ভায়োলেশন হয়েছে। এবার যেন অবশ্যই সেটা না হয়, সেটা আমরা তাদেরকে স্মরণ করে দিয়েছি। পরে এরকম কোনো ঘটনা ঘটলেই আমরা এটা ফ্ল্যাগ রেজ করব, আমরা তাদের সাথে সরাসরি আলোচনা করব। এই উত্তেজনার সুযোগ নিয়ে নতুন করে রোহিঙ্গারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী। কন্টিনিউয়াসলি অবজার্ভ করছি যে সেই রাখাইনে সামরিক বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং এতে নতুন করে রোহিঙ্গা যতটুকুই ওখানে আছেন তারাও মনে করতে পারেন যে বাংলাদেশে গেলে তারা নিরাপদ হবেন। এই জিনিসটা আমাদের মাথায় সবসময় আছে এবং এ কারণে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় অপছন্দ করলেও আমরা কিন্তু বলতে বাধ্য হয়েছি যে আমরা নতুন করে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে নেব না, এবং সেটাই অব্যাহত আছে এবং সেটা সামনের দিনেও আমাদের এই নীতি অব্যাহত থাকবে। দুদেশের সীমান্তে যৌথ টহল চালুর চুক্তি হয় 2017 সালে। সন্ত্রাস বন্ধে মিয়ানমারকে চুক্তি কার্যকরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরেও একদিনের মধ্যে ঢাকার বাজারে 50% বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের 24 ঘন্টার মধ্যে খুচরা বাজারে 60 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। তবে ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের চাহিদা বাড়ায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে ভারতের বিভিন্ন স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি দিয়েছে দেশটির কাস্টমস। দেশে পেঁয়াজের মজুদ যথেষ্ট, তারপরেও ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে অস্থির বাজার। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি আড়তে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা পর্যন্ত, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 90 টাকায়। এছাড়া ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, খুচরা বাজারে আরও 10 টাকা বেশি। 80, 82, 84, সকালে 85, 86 এরকম বিক্রি হতেছে, খুচরা এরকম বিক্রি হতেছে। বা আস্তে আস্তে বাড়ছে, মানে কাস্টমার বেশি হতেছে, আস্তে আস্তে বাড়তেছে। আমরা ছোট দোকানদার বলবো কি করি, ওটা পাইকারি মার্কেটে গেলে আপনারা জানতে পারবেন। আমরা তো প্রতিদিন এক বস্তা কিনি, এক বস্তা বেশি। পেঁয়াজের লাগামহীন দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, তাই বাজার তদারকি বাড়ানোর দাবি জানালেন তারা। আমরা এত দামে তো কিনতে পাচ্ছি না, এটা আমাদের সরকারের দৃষ্টি দেওয়া উচিত যে এইভাবে ওরা সিন্ডিকেট করে সব দোকানে 90 টাকা করে রেখে দিচ্ছে। এদিকে পেঁয়াজের বাজারে দাম নিয়ন্ত্রণে শ্যামবাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে আলী ট্রেডার্স, পবিত্র ভান্ডার, পপুলার ট্রেডার্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 3টি প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে পূর্বের ক্রয়কৃত মূল্য ছিল কম, অথচ সেই কম মূল্যে ক্রয় করে আজকে অনেক বেশি রেটে তারা বিক্রি করছে। ফলে এই অনৈতিক চর্চাকে আমরা বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে বাজারে দাম বাড়ায় টিসিবির ট্রাক থেকে 30 টাকা কেজিতে পেঁয়াজ কিনতে দেখা গেছে দীর্ঘ লাইন। দ্রুত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের পদক্ষেপে দাবি করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি যে আমি, এখনো তো আরো আধা ঘন্টা লাগবেই। আর টিসিবি যেটা দেখতেছি যে দেওয়ার কথা 2 কেজি করে দিচ্ছে 1 কেজি করে পেঁয়াজ। ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও রাজধানীর বাজারগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন এখন পর্যন্ত কোনো সরবরাহ সংকট নেই। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সকাল থেকে বাজারের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? কেজি প্রতি পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে? কারওয়ান বাজারে যদি গতকালকের সঙ্গে আজকে তুলনা করি তাহলে কিন্তু গতকালকে যে পেঁয়াজটা আপনি বলছিলেন বা এর আগে আমরা দেখছিলাম যে পাইকারি এবং খুচরা বাজারে, যে পাইকারি বাজার যেটি গতকালকে বিক্রি হয়েছে 80 টাকা এবং সেটি 5 টাকা বৃদ্ধি পেয়ে কিন্তু আজকে 85 টাকা বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে 90 টাকা গতকালকে বিক্রি হয়েছে, আজকে যেটি 95 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে সেটি কোনো কোনো দোকানে সেটি 100 টাকাও লাগছে এটি দেশি পেঁয়াজ। এবং আমদানি করা পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু কেজি প্রতি 5 টাকা গতকালকে চেয়ে আজকে দাম বৃদ্ধি পেয়েছে। আগে গতকালকে 60 টাকা বিক্রি হলেও সেটি আজকে কিন্তু 65 টাকা বিক্রি হচ্ছে। তো বাজারে আসলে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে, প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু তারপরেও বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার পরে মূলত এই দামটা বৃদ্ধি পায়। কারণটা হচ্ছে একদিকে ক্রেতারাও বেশি পরিমাণে পেঁয়াজ কিনতে শুরু করে এবং অন্যদিকে যাদের কাছে মজুদ করা পেঁয়াজ আছে সেই পেঁয়াজটা তারা বেশি দামে বিক্রি করছে এবং বেশি দামে কিনতে হচ্ছে, এই কারণে তাদেরকে বেশি দামে বিক্রি হচ্ছে এমনটি বলছেন যে কারওয়ান বাজারে যারা বিক্রি করছেন তারা। তবে বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই, প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে। আপনি জানেন যে গত বছরে কিন্তু এই সেপ্টেম্বরেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে এবং তারপরে মূলত 30 থেকে 40 টাকা কেজির পেঁয়াজ কিন্তু 300 টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে। এবং এবারেও এই সেপ্টেম্বরে আবারও একটু উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আজকে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। তো মূলত এখন যেটি হচ্ছে যে আজকে পাইকারি এবং খুচরা বাজারে গতকালকের থেকে 5 টাকা বা বেশি কেজিতে মিলল বিএনপি চেয়ারপারসনের। তার পরিবারের আবেদনে মঙ্গলবার প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরপরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুর্নীতির 2 মামলায় 17 বছরের দণ্ড নিয়ে কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে
সরকারের নির্বাহী আদেশে গত 25 মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়, যার মেয়াদ শেষ হচ্ছে 24 সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার। চিকিৎসার কারণ দেখিয়ে এই আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনে উন্নত চিকিৎসার জন্য কোনো শর্ত আরোপ না করারও অনুরোধ জানানো হয়। তবে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে 2টি শর্ত উল্লেখ করা হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। আইন মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদাশয় বিবেচনা করেছেন যে আগে আরও 6 মাস, যেই মেয়াদকাল আরও 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন। শর্ত মেনে বাসায় থেকেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তো এখনো জেলে বন্দী, শুধু তিনি অবস্থানটা বাসায় অবস্থান করছেন। তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন, চিকিৎসা সেবা গ্রহণ করবেন। উক্ত সময় তিনি দেশের বাহিরে গমন করতে পারবেন। 2018-র 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হলে গত 25 মার্চ মুক্তি পান তিনি। এরপর থেকে গুলশানে ভাড়া বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 25শে মার্চ যাদের 30 বছর হয়েছে তাদেরও সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তবে সবার জন্য 1 বছর সময় বাড়ানোর দাবি চাকরি প্রার্থীদের। করোনার কারণে গত মার্চ থেকে সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপন নেই বললেই চলে। হচ্ছে না পরীক্ষা, নিয়োগও প্রায় বন্ধ। সরকারি চাকরিতে আবেদনের বয়স সর্বোচ্চ 30 বছর। করোনা কালে অনেকেরই এই বয়স পার হয়ে গেছে, কারো কারো শেষের পথে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, গত 25 মার্চ যাদের বয়স 30 পার হয়েছে সরকারি চাকরিতে তারা আবেদন করতে পারবেন। কত মাস পর্যন্ত এ সুযোগ দেয়া হবে সেটি ঠিক করে প্রজ্ঞাপন দেয়া হবে। যেহেতু এই আমাদের কোভিড পরিস্থিতিতে একটু বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে 25শে মার্চে আমি লিখবো যে 25শে মার্চে বয়স 30 বছর হতে হবে। প্রজ্ঞাপনটা এটা গেলে সবাই একটুখানি অন্তত বয়সটা শেষ হয়ে গেছে, তারা একটা সুযোগ, আবার একটা সুযোগ অন্তত তারা পাবে। তবে চাকরি প্রার্থীরা বলছেন, ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এটি পর্যাপ্ত নয়। করোনার কারণে সবারই চাকরির বয়স নষ্ট হয়েছে, তাই সবাইকে এ সুযোগ দেয়া উচিত। যারা অনার্স মাস্টার্স অধ্যয়নরত কারেন্ট স্টুডেন্ট, করোনার কারণে তাদের জীবন থেকে প্রায় 2 বছর শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য কি করলেন? তারা কি অপরাধ করলো? চাকরিতে আবেদনের বয়স বাড়ানো না হলে বেকারত্বের হার অনেক বাড়বে বলে মনে করেন প্রার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খিচুড়ি রান্না শিখতে 1000 কর্মকর্তাকে বিদেশ পাঠানো হচ্ছে, এমন খবরে সোমবার সমালোচনায় মুখর ছিল সব মহল। অনেকে বিপুল পরিমাণ অর্থের অপচয়ের দিকটিও তুলে ধরেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দাবি, খিচুড়ি রান্না নয়, বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনের ব্যবস্থাপনা দেখতেই বিদেশে পাঠানোর প্রস্তাব করা হয়েছে কর্মকর্তাদের। তবে এ ধরনের প্রশিক্ষণকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং পলিসির অংশ হিসেবে 19,296 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে দেয়। এ প্রকল্পের আওতায় 65,620টি প্রাথমিক বিদ্যালয়ে 1,40,00,000 শিক্ষার্থীকে দুপুরে গরম খাবার দেয়া হবে। এই খিচুড়ি রান্না শিখতে 1000 কর্মকর্তাকে দেশের বাইরে পাঠানোর প্রস্তাব পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটি নিয়ে বিভিন্ন মহলে উঠে সমালোচনার ঝড়। এটি সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছু নয় বলছেন গবেষকরা। প্রাথমিক শিক্ষা পর্যায়ে মিড ডে মিল হিসাবে খিচুড়ি রান্না করা শেখার জন্য বিদেশে যেতে হবে, এটি একটা হাস্যকর অবাস্তব প্রস্তাব। এত বিশাল সংখ্যক একদল শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীকে বিদেশ ভ্রমণের এই যে সুযোগ করে দেওয়া অযৌক্তিকভাবে, এটি অনৈতিক
স্কুল ফিডিং পলিসির আওতায় প্রস্তাবিত প্রকল্পে বিদেশে প্রশিক্ষণে যে ব্যয় হবে তা কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে বলে দাবি মন্ত্রণালয়ের। প্ল্যানিং কমিশন হচ্ছে অথরিটি, যে তারা আমাদের এই কম্পোনেন্টটা রাখবে কি রাখবে না কোয়ারি করেছে, যে এইগুলো এই উত্তরগুলো এই জায়গাগুলো তাদের কাছে স্পষ্ট না, সেগুলো আমরা দিব। দেওয়ার পরে দেন প্ল্যানিং কমিশন অনুমোদন দিয়ে এটা একনাকে পাঠাবে। তবে শিক্ষার্থীদেরকে দুপুরে খিচুড়ি দেওয়ার জন্য এই প্রশিক্ষণের প্রয়োজনকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিক্রুটিং লাইসেন্স না থাকলেও ভিসা দিয়ে বিদেশে লোক পাঠানোর দায়ে ড্রিম ভিসার ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেনকে 6 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর 4 নম্বর রোডের এই অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, কানাডা ও ফিজিতে চাকরির প্রলোভনে লোক পাঠানোর নামে প্রতারণা করত প্রতিষ্ঠানটি। অভিযানের সময় 34টি পাসপোর্ট, ভুয়া চুক্তিপত্র জব্দ করা হয়। এই অভিযোগে প্রতিষ্ঠানটির 5 কর্মীকে 1 মাস করে সাজা দেয়া হয়। সেই সঙ্গে সিলগালা করে দেয়া হয়েছে প্রতিষ্ঠানটি। উক্ত প্রতিষ্ঠানের যিনি কর্ণধার মোহাম্মদ কবির হোসেন, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে অত্র প্রতিষ্ঠানের আরেকজন সোহাগ। তাদের দুইজনের বিরুদ্ধে আমরা মানব পাচার আইনে মামলা করব এবং এখান থেকে এবং আমরা অত্র প্রতিষ্ঠানটা সিলগালা করে দিয়ে যাব। জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইট নকল করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে 8 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর বনানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ জানান, 147টি শূন্য পদে চাকরি বিজ্ঞাপন দেয় মানবাধিকার কাউন্সিলের নামে একটি ভুয়া প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মনে করে অনেকেই আবেদন করে। পরে ইন্টারভিউয়ের জন্য চাকরির প্রার্থীরা জাতীয় মানবাধিকার কমিশনে যোগাযোগ করে। এই ঘটনায় মানবাধিকার কমিশনের উপপরিচালক রবিউল হাসান ডিজিটাল আইনে মামলা করেছেন। 3-400 লোকরে তারা নিয়োগ দিবে, এটা তাদের কোনো এখতিয়ার নাই। পাশাপাশি তারা সরকারি ওয়েবসাইট তারা ব্যবহার করছে। এই যে জনগণকে বারবার প্রতারিত করছে, বিশেষ করে জেলাগুলিতে পুলিশের বিভিন্ন লোককে তারা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলে যে বিভিন্ন ধরনের তারা বিভিন্ন সময় বিব্রত করে আসছে। এটা তদন্ত চলছে, আমরা রিমান্ড চাইব। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর নানা জায়গা থেকে শক্তিশালী খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালুমাটি তোলার অভিযোগ উঠেছে সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে। এতে নদীতে বিলীন হচ্ছে জমি ও স্থাপনা, নষ্ট হচ্ছে পরিবেশ। পৌর মেয়রের দাবি, প্রশাসনকে জানানো হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীর তরা খ অঞ্চলে শক্তিশালী খনন যন্ত্র দিয়ে এভাবেই বালু তোলার কাজ চলে রাতের আধারে। ইজারাদার স্থানীয় যুবলীগের আবুল বাশার, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মনিরুল ইসলাম খান মনি ও জেলা ছাত্রলীগ নেতা এম এ আকাশ। অন্যদিকে তরা ক অঞ্চল থেকে বালু তুলছেন মেহেদি হাসান সম্রাট ও জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম হোসেন। তারা এলাকায় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের ঘনিষ্ঠজন। ব্রিজের ওই পার সবন সাপ নাকি তার লোকজন দিয়ে করতেছে, আবার ব্রিজের এই পশ্চিম পার দুর্জয়ের লোকজন দিয়ে এই ব্যবসাটা করতেছে। আমরা কৃষি মানুষের কাছে অস্ত্র আছে, তাকে শক্তি আছে, তারা জোর করে দেখানকার শত শত জাহাজ লাগিয়ে রাখছে এখনো। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তি মালিকানাধীন নদী ভাঙা জমি থেকে 7 থেকে 8টি শক্তিশালী খনন যন্ত্র অস্থায়ীভাবে বসিয়ে বালু মাটি তোলা হয়। অপরিকল্পিত এই খননের কারণে এরই মধ্যে নদী পাড়ের কয়েকশো বিঘা ফসলি জমি, বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠ নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে আছে 2টি বিদ্যালয় ভবন, বাজার ও 21 জেলার সঙ্গে সেখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম তরা সেতু। এতে শঙ্কিত পরিবেশবাদীরাও। নদীর পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীরও ক্ষতি সাধিত হচ্ছে। পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে কোনো উন্নয়ন করা যাবে না। প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেছেন, লিখিত অভিযোগও দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। আর পৌর মেয়রের অভিযোগ, অবৈধ ড্রেজিং বন্ধে নিষ্ক্রিয় প্রশাসন। এই ডিসি, তার আগের ডিসি সবাইকে আমি বলেছি এবং তাদেরকে স্পটও নিয়েছি, আসুন দেখুন কি অবস্থা, এটা একটা বিধি ব্যবস্থা করুন, কিন্তু কি কারণে জানি না এটা কোনো বিধি ব্যবস্থা আজও হয় নাই। অভিযোগ মানতে নারাজ যুবলীগ নেতা মেহেদি হাসান সম্রাট।
আর সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ও স্পষ্ট করে জানালেন, অবৈধ কাজে জড়িতদের দেওয়া হবে না কোনো প্রশ্রয়। আমরা কারো ক্ষতি করে কোনো মাটি উত্তোলন করি না, এরকম কমপ্লেন আমাদের কাছে লোক আসে নাই যে ভাই আমার বাড়ি ভাঙতেছে বা ই করতেছে, এরকম কোনো কমপ্লেন আসে নাই। কারণ আমরা সরকারি নিয়ম মাফিক আমরা মাটি কাটতেছি। প্রশাসন থেকে জানা হয়, প্রশাসন থেকে জায়গা বুঝিয়ে দেওয়া হয়, সেখান থেকে তারা যদি কোনো অভিযোগ থাকে তারা উপজেলায় অভিযোগ করলে জেলাটাকে জমা আছে তারা বিষয়টা দেখবে। আমার আশেপাশে থাকুক বা দূরে থাকুক, তাদের ব্যাপারে যদি মনে করে প্রশাসন ব্যবস্থা নিবে। ফসলি জমি কিংবা সেতু, কালভার্ট সহ যে কোনো স্থাপনার কাছ থেকে বালু তোলা নিষিদ্ধ হলেও তা মানছেন না মানিকগঞ্জের এসব ঠিকাদাররা। উঠেছে এমন অভিযোগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার সঙ্গে সারা দেশে বন্যার প্রভাবে হুমকির মুখে পড়েছে ডেইরি শিল্প। দীর্ঘদিন ধরে ব্যবসায় মন্দা অবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ছোট বড় ৫,০০০-এর বেশি খামার। বেকার হয়ে পড়েছেন ২ লাখের বেশি মানুষ। তাই ডেইরি শিল্প রক্ষায় প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করার পাশাপাশি গোখাদ্যের দাম কমানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। করোনায় ২ মাসের বেশি সময় বন্ধ ছিল দুগ্ধ প্রক্রিয়াজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান। এতে দুধ বিক্রি নিয়ে বিপাকে পড়তে হয় খামারিদের। পরে প্রক্রিয়াজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান খোলা হলেও দুধের চাহিদা খুব বেশি বাড়েনি। ফলে গত ৫ মাসে এ খাতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি বেড়ে যাওয়ায় বেড়েছে গোখাদ্যের দাম। সেই সঙ্গে বাড়ছে গরুর বিভিন্ন ধরনের রোগবালাই। এমন পরিস্থিতিতে বন্ধ হয়েছে ৫,০০০-এর বেশি খামার। বর্ষা মৌসুমে খোলের দাম বেশি, খড়ের দাম বেশি। আর এবছর যেহেতু আপনারা জানেন যে আগাম বন্যা হয়েছে, আগাম বন্যা হওয়ার কারণে খামারিদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কোনো অনুদানও দেয় না, আমার একেবারে পড়ে গেছি ফাঁদে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে, দেশে প্রতিদিন প্রায় ২.৫ কোটি লিটার দুধ উৎপন্ন হয়, যার মধ্যে মাত্র ২০ লাখ লিটার দুধ বিক্রি হয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াজাত কেন্দ্রে। বাকি দুধ যায় মিষ্টি প্রক্রিয়াজাত সহ অপ্রাতিষ্ঠানিক খাতে। তবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় দুধের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। আমাদের এই প্রান্তিকরাই এখনও আমাদের এই দুধের এবং মাংসের ৭০% যোগান দিয়ে থাকে। এদেরকে যদি এই মুহূর্তে কোনো প্রণোদনা দিয়ে, কোনো সাহায্য সহযোগিতা দিয়ে যদি ধরে রাখা না যায়, তাহলে অচিরেই আমাদের দেশের এই সেক্টরটা আসলে ভেঙে পড়বে। অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক খামারিদের বাঁচাতে হলে সহজ শর্তে ঋণ সুবিধা দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে উৎপাদিত দুধ ন্যায্য মূল্যে বিক্রির নিশ্চয়তা। দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য প্রশিক্ষণ এবং তার পাশাপাশি পুঁজির সহায়তা দরকার। কৃষি খাতের প্রণোদনার অংশ হিসেবে এই ডেইরি খাতে পুঁজির যোগান দিয়ে এখান থেকে ডাইভার্সিফাইড ডেইরি প্রোডাক্ট তৈরির জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে। ডেইরি শিল্পকে বহুমুখীকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরি করে বিদেশে রফতানির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এতে দুধের বাজারে যে ধরনের সংকট তৈরি হয়েছে তা দূর করা সম্ভব হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস আর ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ধস নেমেছে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে। বেচাকেনা না থাকায় নানা জাতের দামি ফুল এখন গরু ছাগলের খাবারে পরিণত হয়েছে। এই খাতে কমপক্ষে ৬০০ কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন ফুলচাষী ও ব্যবসায়ীরা। যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলার ৭৫টি গ্রামে প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে চাষ করা হয় নানান জাতের ফুল। দেশের চাহিদার ৮০% ফুলই সরবরাহ হতো এই অঞ্চল থেকে। কিন্তু করোনার কারণে ২৪ মার্চ থেকে বন্ধ গদখালির ফুলের বাজার। আর মে মাসে ঘূর্ণিঝড় আম্পানে নষ্ট হয়েছে জমিতে থাকা বেশিরভাগ ফুল। বেচা কেনা না থাকায় চরম অর্থ সংকটে পড়েছেন কয়েকশো চাষি। এতে ভরা মৌসুমে নতুনভাবে চাষাবাদও শুরু করতে পারছেন না তারা। খরচ প্রায় ৩.৫ লাখ টাকা, কিন্তু সেই পরিমাণ এখন বেচা বিক্রি নাই। আমরা খুব অসহায় জীবনযাপন করছি। ৫ লক্ষ টাকা খরচ হয়েছে করোনার কারণে। হাজার ১০ টাকা বেচতে পারিছি, তাতে আমি বিশাল হতাশার মধ্যে পড়ে গেছি। আমি টাকা তুলব কিভাবে? এই অবস্থায় দৈনিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। তার উপর রয়েছে ঋণ পরিশোধের চাপ। তাই সরকারি সহায়তার দাবি জানিয়েছেন চাষিরা। এত পরিমাণ ফুলের ধস নেমেছে যে কি বলবো, আমাদের সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। এখন যে আমরা কোন হালে আছি, কি অবস্থায় আছি, এটা কি করে বেচা কেনা না হলে বুঝবো। বেচা কেনা হলে
তবে যে আমাদের ঘাটতি পূরণ হবে। কৃষকদের পাশে সরকারিভাবে একটি কৃষি প্রণোদনার যে বাজেটটা হয়েছিল সেটা দেওয়ার প্রয়োজন আছে এবং দিলে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবে। ফ্লাওয়ার সোসাইটির হিসেবে দেশের ফুলের বাজারে বছরে লেনদেন হয় ১,৫০০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন ১ ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। শ্রীলঙ্কা সফরে ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। বিসিবির কঠোর অবস্থানে ক্রিকেটারদের সন্তোষ। আজ বিশ্ব ওজন দিবস। অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষাকারী এই স্তর ধীরে ধীরে ক্ষতির মুখে পড়ছে। গবেষকরা বলছেন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল স্প্রে ব্যবহারে বায়ুমণ্ডলের উপরে থাকা ওজনের স্তরে গর্ত সৃষ্টি হচ্ছে। তবে আশার কথা, বাংলাদেশের শিল্প কারখানায় এ ধরনের ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার প্রায় অর্ধেকে নেমে এসেছে। বায়ুমণ্ডলের ওপরের দিকে আছে ওজোন স্তর, যা সূর্য থেকে নির্গত ক্ষতিকর রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। অথচ এই স্তরে বেশ কিছু বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন এর মূল কারণ হল কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন ও সালফারের ব্যবহার। বিশ্বজুড়ে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল স্প্রেতে এই রাসায়নিক ব্যবহার বছরে 10 থেকে 15% হারে বাড়ছে। এতে এইচএফসি গ্যাসের ব্যবহার ও বায়ুমণ্ডলে তার নিঃসরণও ক্রমাগত বাড়ছে। এর প্রভাবে মানবদেহের ত্বকের ক্যান্সার থেকে শুরু করে চোখেরও বড় রকমের ক্ষতি হয়। যে সকল কেমিক্যাল ওজোন স্তর ফুটো করার জন্য দায়ী, সেগুলো তো আমরাও ব্যবহার করছি। আমাদের বিশেষ করে এসি, রেফ্রিজারেটর, তারপর অ্যারোসল, সেগুলো তো আমরা মার্কেটে নিয়ে আসছি। তাই এখন আমাদের উচিত হবে সেগুলোর বিকল্প ব্যবহার করা। তবে প্রায় সকল ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্যই বেশি ক্ষমতা সম্পন্ন গ্রিনহাউস গ্যাস হিসেবেও চিহ্নিত। তাই 2016-তে রুয়ান্ডার রাজধানী কিগালিতে বিশ্বব্যাপী ক্লোরোফ্লোরোকার্বন সহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার নামিয়ে আনতে 200 দেশ ঐক্যমতে পৌঁছে। এতে করে পৃথিবী থেকে প্রায় 135 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড সমপরিমাণ গ্যাস নিঃসরণ হ্রাস করা সম্ভব হয়েছে। আর বাংলাদেশে এরই মধ্যে অ্যারোসল কীটনাশক, ইনহেলার, রেফ্রিজারেটর ও এসি সহ বেশ কিছু পণ্য এইচএফসি মুক্ত উৎপাদন হচ্ছে। 10 বছর আগে যে পরিমাণ রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং আমরা ইম্পোর্ট করতাম, এখন কিন্তু সেভাবে হয় না। ইভেন যে সুপার মার্কেটগুলিতে এইচভ্যাক সিস্টেম, সেন্ট্রাল কুলিং সিস্টেম, হসপিটালগুলিতে সেন্ট্রাল কুলিং সিস্টেম, সেটাও কিন্তু আমাদের টেকনিশিয়ানরাই কিন্তু বানাচ্ছে। এখন আমরা বাইরের টেকনিশিয়ান কিন্তু আনছি না। এবং আমাদের প্রোডাক্টের যদি মান আপনি চিন্তা করেন, তাহলে আমাদের প্রোডাক্টের মান কিন্তু আন্তর্জাতিক মানের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা যায়, করোনাকালে দূষণ কমেছে, ওজোন স্তরে যে গহ্বর সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে মেরামত হচ্ছে। এতে পৃথিবীর পরিবেশ ও জীব জগতে বড় রকমের বিপর্যয় হাত থেকে রক্ষা পাবে। বিশেষজ্ঞদের দাবি, 2050 সালের মধ্যে 7000 টন কার্বন ডাই অক্সাইড পৃথিবী থেকে কমিয়ে ফেলা সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 2 লাখ ছাড়ালো। দেশটিতে আক্রান্ত মোট 67 লাখের বেশি। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় প্রায় 6000 প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 2,75,000। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 9,38,000, মোট আক্রান্ত 2,97 লাখের বেশি। ভারতে করোনা সংক্রমণ ছাড়িয়েছে 50 লাখ। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 91,000-এর বেশি রোগী। নতুন 1283 জন নিয়ে দেশটিতে প্রাণহানি 82,000-এর বেশি। যুক্তরাষ্ট্র, ব্রাজিলে টানা 3 দিন কম থাকার পর মঙ্গলবার আবারও বেড়েছে মৃতের সংখ্যা। দুই দেশেই গত 24 ঘন্টায় 1100-র বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নভেম্বর মাস পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। বিস্তার বাড়ায় গ্রিসের এথেন্সে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অর্থনীতি বাঁচাতে অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে অফিস আদালত খুলে দিয়েছে জিম্বাবুয়ে। যুক্তরাষ্ট্রের প্রথম করোনা শনাক্তের 240 দিনে মৃত্যু ছাড়ালো 2 লাখ। আক্রান্ত 67,87,000-এর মধ্যে সুস্থ হয়েছেন 40,61,000। এদিকে ডিসেম্বরে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 21 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উহান ফেরত এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়, আর ভাইরাসের সংক্রমণে দেশটিতে প্রথম মৃত্যু হয় 1 মার্চ। এরপর 23 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা যায় 51,000-এর বেশি। 29 দিন পর প্রাণহানির সংখ্যা ছাড়ায় 1 লাখ। পরের 50,000 পেরোতে সময় লাগে আরও 65 দিন।
করোনা পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহতা নিয়ে সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির সতর্কতাও উপেক্ষিত করেন তিনি। ফাউচি আশঙ্কা করেছিলেন করোনা কেড়ে নেবে 2 লাখের বেশি মানুষের প্রাণ। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায় 7.5 লাখের বেশি। পরের অবস্থান টেক্সাসে 7 লাখ। তবে অল্প সময়ে এপিসেন্টারে পরিণত হওয়া নিউ ইয়র্ক সিটির অবস্থার উন্নতি হয়েছে। সেখানে এ পর্যন্ত আক্রান্ত 5 লাখের বেশি। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলাস্কা, আরকানসাস, কানেকটিকাট, নেব্রাস্কা সহ 11 রাজ্যে গড়ে করোনা সংক্রমণ বেড়েছে 5 ভাগ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার কঠিন শর্তে সফরে যেতে রাজি নয় বিসিবি। এখন লঙ্কান বোর্ডের কাছ থেকে উত্তরের অপেক্ষা। লঙ্কা বাংলা সিরিজের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। সফর নিয়ে বিসিবির শক্ত অবস্থানকে স্বাগত জানিয়েছেন শাহরিয়ার নাফিস ও তুষার ইমরান। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট ফেরাতে সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য আশাবাদী করছে তাদের। কন্ডিশনসটা দিয়েছে এইটা ইতিহাসে বিরল এবং এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব না। বিসিবির শক্ত অবস্থান লঙ্কান বোর্ডকে নড়ে বসতে বাধ্য করেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী শর্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাতে বিধিনিষেধ শিথিল হবে তো? এই সিরিজ নিয়ে আশার কথা শোনাতে পারছে না লঙ্কান মিডিয়া। কোনো আন্তর্জাতিক ম্যাচ ছাড়াই বছর শেষের শঙ্কার খবরও ছেপেছে ওরা। এ অবস্থায় বুধবার এসএলসির প্রতিনিধি দল বৈঠক করবে দেশটির কোভিড টাস্কফোর্সের সাথে। সেখান থেকে আসবে দিক নির্দেশনা। তারপরই হয়তো পাল্টা জবাব পেয়ে যাবে বিসিবি। শ্রীলঙ্কার কঠিন শর্তে যদি সিরিজ ভেস্তে যায় তাহলে দায়টা কার? বিসিবি শক্ত অবস্থানের পক্ষে মত ক্রিকেটারদের। জাতীয় দলের শ্রীলঙ্কা সফর হলেও ভালো, আর না হলে অবশ্যই এই শর্তগুলোর কারণে হবে না। তো আমার অবস্থা একদমই স্পষ্ট, যদি সফর হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো, তবে এতগুলো শর্ত মেনে এই সফর করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি 3টা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন, সেখানে গিয়ে যদি প্র্যাকটিস ম্যাচ খেলতে না পারেন, প্র্যাকটিস ভালোভাবে প্র্যাকটিস না করতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে পাপনমার সাথে আমি পুরোপুরি একমত। শ্রীলঙ্কা সফর না হলে ফাঁকা সময়ের জন্য বিকল্প ভেবে রেখেছে বিসিবি। দ্রুতই ফিরবে ঘরোয়া ক্রিকেট, সেই আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান। তাতে সুযোগ তৈরি হচ্ছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। ঢাকা প্রিমিয়ার লিগটা যে বন্ধ হয়ে আছে 1 রাউন্ড হওয়ার পর থেকেই, আমাদেরও অনেক দিনের দাবি ছিল যে ক্রিকেটকে যদি ফেরানো হয় ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই যেন ফেরানো হয়। আমরা যারা জাতীয় দলে এই মুহূর্তে নেই, আমরা সবাই খুব অধীর আগ্রহ অপেক্ষা করছি কবে ঘরোয়া ক্রিকেট শুরু হবে। একে তো খেলা হচ্ছে না, পাশাপাশি আর্থিক ব্যাপারটা তো রয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবো বিসিবির উদ্যোগে আশার আলো দেখছে। নিজেদের মধ্যে আলাপ সেরে শিগগিরই ঘরোয়া ক্রিকেট ফেরানোর রূপরেখা তৈরি করবে তারা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খোঁজে পথ হাতড়ে বেড়াচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশন। প্রতিভাবান দাবারুদের বের করতে জেলায় জেলায় হবে দাবা লীগ, আর আয়োজনের অর্থ যোগান দেবে ফেডারেশন, জানিয়েছেন সাধারণ সম্পাদক। আগামী 1 বছরের খসড়া সূচিও তৈরি করা হয়েছে এরই মধ্যে। দেশে দিনকে দিন কমছে দাবার চর্চা। ফেডারেশনের নিয়মিত খেলা হলেও জাতীয় স্কুল দাবা বন্ধ 2013 থেকে। পাইপলাইনে প্রতিভাবান দাবারু নেই বললেই চলে। অভিযোগ আছে খেলা থেকে বিদেশ ভ্রমণেই বেশি গুরুত্ব দেন কর্মকর্তারা। গত 2 বছরে প্রিমিয়ার লিগের প্রাইজ মানিও নাকি বকেয়া পড়ে আছে। করোনার কারণে হয়নি নির্বাচন। অ্যাডহক কমিটিতে পুরনো মুখই বেশি। তারা কি পারবে ষষ্ঠ জিএম এর খোঁজ দিতে? ফেডারেশন কর্তারা বলছেন সংখ্যার থেকে এখন মানের দিকেই নজর দেবেন তারা। বেশ কিছু উঠতি খেলোয়াড়ের সম্ভাবনা আছে গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য, আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য, ছেলে এবং মেয়ে উভয় পক্ষে। আমরা ওদেরকে সুবিধা দেওয়ার জন্য 3টা গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট করার জন্য আমরা আমাদের পঞ্জিকায় রেখেছি। আমাদের স্পন্সারও আমাদের ফাইনাল হয়েছে। পাশাপাশি আমরা ইউরোপে আমাদের বাচ্চাদেরকে 2-3 মাসের জন্য আমরা পাঠিয়ে প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে যেন বিশেষ করে ইউরোপে অংশগ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আমরা নেব। আগামী 1 বছরের সূচির খসড়াও তৈরি করে ফেলেছে ফেডারেশন। জাতীয় রেটিং দাবা লিগসহ প্রায় 20টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে। দেশ বিদেশ মিলে 16টি আন্তর্জাতিক আসরে অংশ নেবে দাবারুরা। এ মাসের শেষ সপ্তাহে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু। জেলা দাবা লীগ অনুষ্ঠান করার জন্য আমরা আমাদের ক্যালেন্ডারে রেখেছি। আমরা প্রত্যেকটা জেলাকে আমরা আর্থিক সাপোর্ট দেব যেন তারা প্রতি জেলাতে জেলা দাবা লীগ করে। আমরা আর্থিক সহযোগিতা, আমরা স্পন্সরটা আমরা এখান থেকে ঠিক করে দেব।
ডিসেম্বর শেষ সপ্তাহে প্রিমিয়ার ডিভিশন দাবা আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্র গ্রহের মেঘে জীবন্ত প্রাণীর অস্তিত্ব থাকার বড় ধরনের সম্ভাবনা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রহটিতে ফসফিন নামে একটি গ্যাসের উপস্থিতি শনাক্তের পর এমনটি ভাবছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ভেনাস গ্রহে এই গ্যাস প্রাকৃতিকভাবে এত বেশি পরিমাণে উৎপন্ন হবার মতো পরিবেশ নেই, তাই কোনো প্রাণীর দ্বারা এর উৎপত্তি হয়েছে এমন জোরালো সম্ভাবনার কথা বলছেন বিজ্ঞানীরা। ফসফিন গ্যাসে আছে একটি ফসফরাস ও 3টি হাইড্রোজেনের অণু। পৃথিবীতে পেঙ্গুইনের মতো প্রাণীর দেহের ভেতর বাসকারী অণুজীব কিংবা জলাভূমির মতো কম অক্সিজেনের এলাকাতে থাকা অণুজীবের সঙ্গে ফসফিন গ্যাসের সম্পর্ক রয়েছে। পৃথিবীর রসায়নাগারে কিংবা কারখানায় ফসফিন গ্যাস তৈরি করা গেলেও শুক্র গ্রহে নেই শিল্প কারখানা, পেঙ্গুইনের মতো প্রাণী কিংবা উচ্চ চাপ ও তাপ। গ্রহটির পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উঁচুতে এত বেশি পরিমাণে গ্যাস কিভাবে এলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি এটা ফসফিনই হয় তবে তার মানে এটাই দাঁড়ায় যে এর পেছনে প্রাণ আছে, তার মানে আমরা একা নই। পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে কিছুটা মিল থাকায় লাল গ্রহ মঙ্গলের প্রাণের অস্তিত্বের জোর সম্ভাবনা আছে, এমনটি এতদিন ভেবেছেন বিজ্ঞানীরা। সেই হিসেবে শুক্র গ্রহের পরিবেশ একেবারে বিপরীত। গ্রহটির বায়ুমণ্ডলের 96% কার্বন ডাই অক্সাইড। পৃষ্ঠদেশের তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এই পর্যন্ত গ্রহটিতে অবতরণ করা মহাকাশযানের সবগুলোই কয়েক মিনিটের মধ্যে অকার্যকর হয়ে গেছে। শুক্র গ্রহে প্রাণ আছে কিনা তা এখনো নিশ্চিত নই। কেবল ধারণা করছি সেখানকার মেঘে প্রাণ থাকতেও পারে। যদিও শুক্র গ্রহের আবহাওয়ায় প্রাণের টিকে থাকা অসম্ভব। এমনও হতে পারে মেঘে ভাসা অতি সূক্ষ্ম কণা অথবা বাতাসে ভেসে বেড়ানো জলীয় কণায় প্রাণের অস্তিত্ব আছে। শুক্র গ্রহে ফসফিন শনাক্ত নিয়ে ভিন্ন মত আছে। অনেকে বলছেন হয়তো শুক্র গ্রহে একসময় প্রাণের অস্তিত্ব ছিল, যা গ্রিনহাউস প্রতিক্রিয়ায় নষ্ট হয়ে গেছে। আরেক দল বলছেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা অন্য কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে এই গ্যাসের সৃষ্টি হয়ে থাকতে পারে। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।